আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বছরের প্রশ্ন বিগত কয়েক বছরের সাথে কম্পেয়ার করলে একটু ডিফিকাল্ট হবে। কেন? এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও করার চেষ্টা করব। খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব। এজন্যই বলি ৮টা করে সৃজনশীল প্রশ্ন, ১০টি করে সৃজনশীল প্রশ্ন পড়লে তুমি ডিরেক্ট প্রশ্ন কমন পাবে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। তুমি এক্সাম হলে প্রশ্ন কানেক্ট করতে পারবে না কোন টপিক নিয়ে প্রশ্ন পরীক্ষায় আসছে। টার্গেট সেট আপ করতে হবে। এখন আমি ৫টা সৃজনশীল প্রশ্ন উত্তর করতে চাই। আমি ৫টা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতে চাই একবারে ভালোভাবে। আমি এমসিকিউতে 100% নাম্বার পেতে চাই। এখন আমি কি সোজা যাব না ঘুরিয়ে পেঁচিয়ে যাব সেটা আমার ব্যাপার। আমার কাজ হচ্ছে এখন পরীক্ষার খাতায় সম্পূর্ণ অ্যান্সার করে আসা এবং টোটাল নাম্বারটা গেইন করা, রাইট? তাহলে এর জন্য যে কোনো পন্থা অবলম্বন করতে পারো। কারণ টিচার তুমি খাতায় কি লিখছো সেটাই তো দেখবে। তুমি কি টাইপের স্টুডেন্ট সেটা কিন্তু দেখার টাইম নেই আর। তোমার খাতায় যত ভালো লেখা থাকবে তত নাম্বার তুমি পেয়ে যাবা। রাইট? তাহলে আমাদের টার্গেটটা সেট আপ করতে হবে। এখন বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতায় এই সাবজেক্টটাতে A+ পেতে হলে ২ দিন খুব ভালো মতো করে পরিশ্রম করলেই করা পসিবল। অনেকে মনে করে সারা বছর পেলাম না, ২ দিনে কিভাবে সম্ভব? সম্ভব। তাহলে এর জন্য প্রয়োজন হচ্ছে প্রথমে টার্গেটটা সেট আপ করে নিতে হবে। বলে আমি কোন অধ্যায়গুলো বেশি প্রায়োরিটি দেব, কোন অধ্যায়গুলো কোন টপিকগুলো আমাকে পড়তে হবে সেটা জানতে হবে। ডিরেক্ট ৮টি ১০টি করে সৃজনশীল প্রশ্ন পড়লে সরাসরি এক্সামে কমন পাবো একদমই না। কখনোই সম্ভব না এই বছর। কারণ সংক্ষিপ্ত সিলেবাস। আমি আগেই বলছি আমরা একটা ডেডিকেটেড ভিডিও করার চেষ্টা করব এই অংশটা নিয়ে। কেন এই বছরের কোশ্চেন বিগত কয়েক বছরের তুলনায় খুব বেশি আহামরি এরকম কিছু হবে না, তবে একটু ডিফিকাল্ট হবেই। রাইট? তাহলে আমরা প্রথমে টার্গেটটা সেট আপ করে ফেলি। আমাদের সামনে টোটাল অধ্যায় আছে ৬টা। ৬টা অধ্যায় থেকে আমাদের কয়টা প্রশ্ন আসবে? ৮টা প্রশ্ন আসবে। তাহলে এই ৬টা অধ্যায় থেকে আমাদের ৮টি প্রশ্ন আসবে। সেখান থেকে ৫টি প্রশ্ন উত্তর করব। সহজ একটা প্রসেস। ৮টি প্রশ্ন আসবে, আমি ৫টা প্রশ্ন উত্তর করব। এখন প্রশ্ন হচ্ছে এখানে মোট ৬টা অধ্যায় আছে। প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন আসবে, পাশাপাশি যে কোনো দুটো অধ্যায় থেকে আবার ডাবল প্রশ্ন হবে, তাহলে ৮টা প্রশ্ন হলো। এখন আমি শুরুতেই যদি এটা মার্ক আপ করে ফেলি, বলে হ্যাঁ এই দুটো অধ্যায় থেকে এই বছর ডাবল প্রশ্ন হবে, সে কোন দুটি অধ্যায় যদি তুমি অ্যানালাইসিস করে বের করতে পারো তাহলে খুবই ভালো। তাহলে তুমি কম পড়ে কিন্তু 100% নাম্বার গেইন করতে পারো। সেটা তোমার জানা প্রয়োজন। এবং শুধুমাত্র সেই অধ্যায়গুলো জানলে তো হবে না। সৃজনশীলের জন্য সবগুলো টপিক তো ইম্পর্টেন্ট না। সৃজনশীলের জন্য একটা অধ্যায়ের সবগুলো টপিক থেকে সৃজনশীল প্রশ্ন কখনো হয়? হয় না তো। নির্দিষ্ট কয়েকটা টপিক আছে যার উপরে সৃজনশীল প্রশ্ন হয়। ইভেন এই বছর যে টপিক নিয়ে পরীক্ষায় আসছে আগামী বছর নাও আসতে পারে। রাইট? তো সেই টপিকগুলোর উপর বিশ্লেষণ করতে হবে, বোর্ড কোশ্চেন দেখতে হবে, তারপরে সেটা অ্যানালাইসিস করে বের করতে হবে। এটা অনেক সময় সাপেক্ষ, অনেক হয়তো পারবে, অনেক হয়তো পারবে না। তো সেই কাজটা আমি সহজ করে দিচ্ছি। এই প্ল্যানিং মতে তুমি মাত্র ২টা দিন এখন সময় দাও। কারণ ১০ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত মাঝখানে তোমাদের মাত্র ১ দিন গ্যাপ। এই যে একটা গ্যাপ নাই, এটাও রেজাল্ট সবচেয়ে খারাপ হওয়ার পিছনে বড় দায়ী। রাইট? এই বছর যে রুটিনটা করা হয়েছে সেই রুটিন মোতাবেক তুমি যদি পড়াশোনা করো দেখবা ১০ থেকে ১৪ তারিখ পর্যন্ত তোমার একটানা পরীক্ষা আছে। মাঝখানে শুধু একটা দিন গ্যাপ আছে, সেটা কমার্সের শিক্ষার্থীর পরীক্ষা। তো খুবই ঝামেলার মধ্যে পড়ে যাবে যদি এখন থেকে প্ল্যানিংটা ঠিক না থাকে। তাহলে আমরা প্রথমে যদি অধ্যায় ২ দিয়ে শুরু করি, এই অধ্যায় থেকে ২টি প্রশ্ন আসবে। এটা একবারে মোটামুটি যারা ভিডিও দেখতেছে সবাই জানো বলে এই অধ্যায় থেকে ২টো প্রশ্ন হবে শিওর। অধ্যায়টা অনেক বড়, কিন্তু অনেক বড় হওয়া সত্ত্বেও আমি যদি শুধু এইটা মেইনটেইন করে পড়াশোনা করি, সৃজনশীলে গ্রিক সভ্যতা, মিশরীয় সভ্যতা এবং সিন্ধু সভ্যতা কোনটা কোন সভ্যতা সেইটা যদি আমি প্রথমেই জানতে পারি এবং এই ৩টা সভ্যতার আলোকে আমি পড়বো, এটা আমি ১ নম্বরে রাখবো। কারণ এটাই থেকে এই বছর পরীক্ষায় সবচেয়ে বেশি বোর্ডে প্রশ্ন আসবে। তাহলে ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার এই ৩টা সভ্যতা সবার আগে আমি পড়বো। কোশ্চেনের উদ্দীপক দেখলে যেন বুঝতে পারি হ্যাঁ এটা গ্রিক সভ্যতার কথা বলা হচ্ছে, এটা মিশরীয় সভ্যতার কথা বলা হচ্ছে, এটা যেন আমি বুঝতে পারি। এই ৩টা সভ্যতার আলোকে আমি এখানে টোটাল প্রশ্ন দিয়েছি কয়টা? ৭টা। তুমি এই ৭টি প্রশ্ন পড়ে দেখো। এই ৭টি প্রশ্ন উদ্দীপক পড়লেই, উদ্দীপক পড়ার সঙ্গে সঙ্গে আমি যদি এখানকার টপিকগুলো কানেক্ট করতে পারি, এটাই হচ্ছে এক্সামের প্রশ্ন কমন, এটাই হচ্ছে ডিরেক্ট কমন বলা হয়। এই কোশ্চেনগুলো পড়ে আমি যদি সঙ্গে সঙ্গে এই টপিকগুলোর সাথে কানেক্ট করতে পারি, এই যে কানেক্ট লেগে গেল, তার মানে আমি এক্সামে খুব ভালো মতো করে আনসার করতে পারবো। এটাই কিন্তু ম্যাজিক, এটাই করতে হবে, নাহলে বিপদে পড়বে। রাইট? তাহলে প্রথম অধ্যায়টা অর্থাৎ একটা অধ্যায় আমাদের হয়ে গেল, দ্বিতীয় অধ্যায়ের কাজ। এবার আমরা আসি হচ্ছে অষ্টম অধ্যায়। আরো অধ্যায় তো আছে মাঝখানে, অষ্টম অধ্যায় কেন গেলাম? আমি চাই
একটা অধ্যায় ডিফিকাল্ট, দ্বিতীয় অধ্যায়টা একটু ডিফিকাল্ট হতেই পারে, কিন্তু বাকি যে অধ্যায়গুলো আমি সিলেক্ট করেছি অধ্যায়গুলো খুবই সহজ, খুবই সহজ। তার মানে একটার জন্য একটু বেশি কষ্ট করলাম, বাকিগুলোর জন্য কষ্ট একটু কম হোক, সমস্যা নাই তো, রাইট? চিন্তা করে দেখো, পলাশী যুদ্ধের নবাবের পরাজয়ের কারণ আমরা কম বয়সে অনেকেই জানি, জানি তো মনে হয়, এবং হচ্ছে যুদ্ধের ফলাফল বিশ্লেষণ করলে কি পাওয়া যাচ্ছে। নেক্সট, বক্সারের যুদ্ধের অনিবার্য কারণ এবং যুদ্ধের ফলাফল, লাস্টে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব। এই তিনটা টপিকের উপরে গুরুত্ব দাও সৃজনশীলের জন্য। আমি শুধু বোর্ড কোশ্চেন তোমার জন্য লিখে দিচ্ছি না, তোমার জন্য সর্বোচ্চ অ্যানালাইসিস করে টপিকগুলো নির্বাচন করে দিচ্ছি, যেটা এই মুহূর্তে তোমার হচ্ছে প্রয়োজন। এখন এই তিনটা টপিকের আলোকে আমার কাছে সৃজনশীল প্রশ্ন আছে কয়টা? 7টা। চিন্তা করে দেখো, 7টাই কিন্তু আছে। সেটা কি কি? ঢাকা 25, যশোর 25, দিনাজপুর 25, চট্টগ্রাম 25, যশোর আবার 24, ময়মনসিংহ 24 এবং হচ্ছে রাজশাহী 20। এই প্রশ্নগুলোর উদ্দীপক দেখলে আমি যদি এখানকার কোনো ঘটনা মনে পড়ে যায়, এটাই হচ্ছে সাকসেস এক্সাম হলে গিয়ে। হ্যাঁ, আমি এটা পারি তো, এবং এইভাবেই পড়তে হবে। মূল বই অংশ পড়বো, সৃজনশীল প্র্যাকটিস করব। এক্সট্রা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করে সময় নষ্ট করো না এখন আর, জাস্ট ফোকাস অন ফোকাস এক্সাম। আচ্ছা, তাহলে আমাদের এই অধ্যায়টা হয়ে গেল। এরপর আমরা দেখতে পাচ্ছি অধ্যায় হচ্ছে 9। এই অধ্যায়টাও সহজ, এই অধ্যায়ের টপিকগুলোও খুব সহজ, খুব ডিফিকাল্ট না, জাস্ট পড়তে হবে, সময় দিতে হবে। আর্টসের শিক্ষার্থীরা তো অবশ্যই পড়তে পারে, রিডিং কেন পড়তে পারো না? বারবার অবশ্যই রিডিং পড়বো, রাইট? দেখতে পাচ্ছ, ফরাজি আন্দোলন এবং সে নীল বিদ্রোহ, কম বেশি 2 থেকে 3 বার পড়লে এটা মুখস্থ হয়ে যাবে, এটার মূল ঘটনাটা আমাদের মুখস্থ হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি, রাজা রামমোহন এবং সে বেগম রোকেয়া, এই দুটো নিয়ে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন হয়। তিতুমিরের সংগ্রাম, হাজী মোহাম্মদ মহসিন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লাস্টে ফকির সন্ন্যাসী আন্দোলন। লাস্টে এই টপিকগুলো থেকে সৃজনশীল প্রশ্ন খুব একটা ইদানিং আসে না, বাট রাজা রামমোহন রায় এবং বেগম রোকেয়া দুইটাতে একটা সবসময় থাকবেই। তাহলে আমি তো জানি আমার এই টপিক থেকে পরীক্ষা আসবে, তাদের অবদানটা কি, তারা কি কাজ করেছিলেন, মনে রাখতে পারবো না। এখন এই টপিকগুলো আলোকে আমি সৃজনশীল প্রশ্ন দিয়েছি, আবার হচ্ছে কয়টা? 8টা। তাহলে 7 থেকে 8টা করে সৃজনশীল প্রশ্ন দিয়েছি। এইটা কিন্তু ম্যান্ডেটরি না, এইটা পড়ে আমি এই টপিকগুলোর সাথে কানেক্ট করতে পারি কিনা, এটা হচ্ছে মেন। তার মানে এক্সামে তুমি ডিরেক্ট প্রশ্ন কমন পাবে, এটাই তোমাকে জানাচ্ছে। অর্থাৎ এই অংশটার উপর গুরুত্বটা বেশি থাকবে। ওই 8টা 10টা করে বোর্ড পড়লে সরাসরি কমন পাবো তা কিন্তু না। এইটা পড়লে ওই 8টা 10টার প্রশ্ন যদি আমি ভালো মতো প্র্যাকটিস করতে পারি, বুঝতে পারি, এটাই হবে সাকসেস এক্সাম হলে গিয়ে। আমরা পরের অধ্যায়টা একটু দেখতে চাই। দেখতেই পাচ্ছ, 13 অধ্যায়, সত্যের নির্বাচন এবং হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে নারীদের বা প্রবাসী বাঙালি বা বিদেশি গণমাধ্যমের ভূমিকা, 7 মার্চের ভাষণ, অসহযোগ আন্দোলনের চূড়ান্ত পর্যায়। এই অধ্যায়টা কেন সিলেক্ট করলাম? এই অধ্যায় থেকে একটা প্রশ্ন মাস্ট আসবেই, দুটো আসতে পারে, এই জন্য এই অধ্যায়টা সিলেক্ট করা। অনেকে হয়তো এই অধ্যায়টা দিবে না, বাট আমি তোমাকে পড়তে বলবো, অবশ্যই তুমি এই অধ্যায়টা এখন পড়বে। ওকে, সৃজনশীল প্রশ্ন রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, দিনাজপুর এবং হচ্ছে ঢাকা। এই কয়েকটা টপিকের উপরে বেস করে এই মাত্র 6টি প্রশ্ন। তাহলে গড়ে 4টা অধ্যায় থেকে আমি 7টা করে প্রশ্ন দিয়েছি মাত্র, কিন্তু সেটা কিন্তু মেন ফোকাস না। মেন ফোকাস ছিল এই টপিকটা তুমি পড়ছো কিনা মূল বই থেকে। যদি এটা পারো, ইনশাল্লাহ এক্সাম হলে গিয়ে একেবারে বলে আমরা টোটালি কানেক্ট হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আমরা এবার আসি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। এই বছর এই টপিকটা নতুন, আমি প্রত্যেকটা ভিডিওতে স্কুলগুলো হাইলাইট করে দেই। যারা টেস্ট পেপার কিনেছো খুবই ভালো, কেনাটা অবশ্যই প্রয়োজন, যেহেতু নতুন টপিক একটা অ্যাড হয়েছে। এই কোশ্চেনগুলোর তো নির্দিষ্ট কোনো বোর্ড প্রশ্ন নাই, কারণ তোমরা ফার্স্ট পরীক্ষা দিচ্ছ, ঠিক? এখন এই স্কুলের প্রশ্নগুলো যদি আমি প্র্যাকটিস করি, পাশাপাশি আমি তো ওই যে মূল বই ওই টপিকটা পড়েছি, পাশাপাশি ওই সৃজনশীলের খ এবং গ আমি পড়েছি, দেখবো এখান থেকে প্রশ্ন কমন পড়ে গেছে। তোমার 5টি প্রশ্ন এখান থেকে কমন পড়বে, যেভাবে যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন ইনশাল্লাহ কমন পড়ে যাবে। এখন আমাদের যে কাজটা হয়েছে, আমরা এটা আর একটু সহজ করে দিয়েছি। আমাদের যে কোর্সটি আছে সেই কোর্সে আমরা দেখো, পিডিএফ কোর্সে আমরা এই কাজটা একটু সহজ করে দিয়েছি। আমি এখানে তোমাদের যে বিষয়গুলো দিলাম, আমার পিডিএফ সেই সেম বিষয়গুলো আছে, শুধু কোশ্চেনগুলো মার্ক করে দেওয়া হয়েছে, বলে এই কোশ্চেনগুলো তুমি বড়। ওরা একটু ওরা যেহেতু টাকা দিয়ে কিনতেছে, একটু বেশি তো পাবেই, বাট তোমাদের প্রতি তোমার একটা দায়বদ্ধতা ছিল, দ্যাট মিনস এটা আমি ফ্রিতে তোমাদের দিচ্ছি। চিন্তা করে দেখো, এখন আমি যদি আমাদের ওয়েবসাইটে একটু ভিজিট করি, এখন তোমাদের এই কাজটা আমি আরও সহজ করে দিয়েছি। আমাদের যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে যদি আমরা আমাদের এই পিডিএফটা অন করি, মানে দেখো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা 95 নিশ্চিত, এখানে 4টি অধ্যায় থেকে 28টি সৃজনশীল প্রশ্ন, 4 7 28, একবার সেম টু সেম কথাগুলো দেখো। এই যে অষ্টম অধ্যায় আমরা শুরু করেছি, অষ্টম অধ্যায় আমি সেই কথাগুলো তোমাকে লিখে দিয়েছি, পাশাপাশি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি এখানে 9টা, সৃজনশীল কয়ের প্রশ্ন দিয়েছি, সৃজনশীল ক্ষয়ের প্রশ্ন দিয়েছি, এবং লাস্টে যে মার্ক করে দিয়েছি প্রত্যেকটার ক্ষেত্রে।
কোন প্রশ্নগুলো তুমি পড়বে। তার মানে তোমাকে বই থেকে বা গাইড টেস্ট পেপারের উপর ডিপেন্ড করার প্রয়োজন নাই। জাস্ট এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে গেলে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। এতটুকুই। চাইলে তুমি এখন এনরোল করতে পারো, তবে 18 তারিখ রাত 12টা পর্যন্তই কিন্তু এটা থাকবে। অনেক ভালো থাকো, তোমাদের মধ্যে শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।